আমাকে যদি জিজ্ঞেস করেন একটা বাচ্চাকে কিভাবে ভালো মতনে মানুষ করব, আমি জাস্ট দুইটা জিনিসকে ফোকাস করব। প্রথমত হচ্ছে প্যারেন্টিং, দ্বিতীয়ত হচ্ছে প্যারেন্টিং প্যারেন্টিং প্যারেন্টিং। এইটার কোনো বিকল্প নাই। আপনার বাচ্চাকে ইদার আপনি শিখাবেন অথবা পৃথিবী বা সমাজ আপনার বাচ্চাকে শিখাবে। আপনি যেই কোমলতার সাথে শিখাবেন, পাবলিক কিন্তু এই কাজটা করবে। কড়া শাসন ছিল, স্ট্রিক্ট প্যারেন্টিং, কিছুই করতে পারবে না, ইভেন তো বারান্দাতেও দাঁড়াতে পারবে না। ওইখানেও ট্রেনিং করেন এবং বাচ্চার সাথে ইমোশনালি কানেক্টেড হন। এখন আমরা বলি স্পেশাল টাইম। বাচ্চাকে জড়ায় ধরেন, বুকে নিয়ে ঘুমান, তাকেও আঁকড়ে ধরে, আর যাকে অপছন্দ করে, যাকে একটু কম প্রেফার করে, তাকেও ঘৃণার চোখে দেখে। এইটা যে কত বড় ভুল। আপনার আমার চেয়ে বাচ্চা বেশি বুঝে, খালি ওর এক্সপ্রেসের ক্ষমতা নাই। প্রত্যেকটা ঘটনার পিছনে প্যারেন্টিং আছে, প্যারেন্টিংটাই সবকিছু। আমরা সবসময় চাই আমাদের সন্তানরা ভালো থাকুক, কিন্তু আমাদের সন্তানদেরকে তাদের সাইকোলজিটা, তাদের মনটা বোঝার জন্য আমরা কতটুকু চেষ্টা করি। আজকে আমরা সেই চেষ্টাটা করব। সেজন্য আমাদের সাথে আজকে উপস্থিত আছে নিউরাজ ম্যাডাম। উনি দীর্ঘদিন ধরে সাইকোলজির বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে কাজ করছে, কাউন্সিলিং এবং বিশেষ করে চাইল্ড, অ্যাডোলেসেন্ট এবং প্যারেন্টস নিয়ে কাজ করছেন। ম্যাডাম, আপনাকে ওয়েলকাম। আজকে কেমন আছেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো ম্যাডাম, আজকে আমরা প্যারেন্টিং, চাইল্ড এবং অ্যাডোলেসেন্ট নিয়ে অনেকগুলো কথা বলবো। একদম শুরুতে আমি যে জিনিসটা নিয়ে শুরু করতে চাই, যে প্যারেন্টিংয়ের একটা অ্যাসপেক্ট যেখানে একজন বাচ্চা কিভাবে একজন ভালো সিটিজেন হিসেবে বাবা মা গড়ে তুলবে, এই জিনিসটার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একদম চৌম্বক অংশ যেগুলো আপনি আপনার দীর্ঘদিনের কাউন্সিলিংয়ে যে জিনিসগুলো দেখেছেন, ওইটা দিয়ে একটু শুরু করুন যদি। আচ্ছা, আমার কাছে মনে হয় যে যাই কিছুই হয়ে যাক না কেন, একটা মানুষকে একটা ভালো সিটিজেন হতে গেলে, একটা ভালো মানুষ হতে গেলে, একজন কর্মক্ষেত্রে একজন সফল কর্মজীবী বা পেশাজীবী হতে গেলে, বা একজন ভালো মানুষ হিসেবে তাকে জীবনে চলতে গেলে, তার প্রথম যেই জিনিসটা দরকার, একদম বেসিক যে পয়েন্টটা দরকার, সেটা হচ্ছে প্যারেন্টিং। এখন আমাকে যদি জিজ্ঞেস করেন একটা বাচ্চাকে কিভাবে ভালো মতনে মানুষ করব, আমি জাস্ট দুইটা জিনিসকে ফোকাস করব। প্রথমত হচ্ছে প্যারেন্টিং, দ্বিতীয়ত হচ্ছে বাচ্চাদের একদম রুটিন একটা জীবনযাপন। সেই রুটিন জীবনযাপনের মধ্যে খাবার দাবারটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। ওইখানে ডায়েট, ব্যালেন্স ডায়েট, তারপরে রুটিন জীবনযাপন, প্যারেন্টিং 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 এইটার কোনো বিকল্প নাই। আপনার জীবনের যত কিছুই আপনি দেখেন না কেন, আপনার জীবনের যত ট্রমা, যত আচরণ, যত ব্যবহার, আপনি খুব ভালো, খুব মাইডিয়া টাইপের মানুষ, বা আপনি খুব বাজে, বিশ্রী, আপনার কলিগরা আপনার উপর বিরক্ত, আপনার ওয়াইফের সাথে সবসময় খ্যাচখ্যাচানি একটা অবস্থা, বা আপনি ফ্যামিলিতে খুব একটা লাভেবল ফাদার, প্রত্যেকটা ঘটনার পিছনে প্যারেন্টিং আছে। যখন আপনি সাইকোলজিক্যালি কোনো সাইকিয়াট্রিস্টের আন্ডারে যাবেন, কখনো যদি যেতে হয়, বা আপনি কোনো ক্রাইম করেছেন, তখন আমাদের দেশে থাকে না, সব দেশেই থাকে, আমাদের দেশেও আছে, সেটা হচ্ছে যে জেলখানার বা বড় বড় জায়গায়, এইখানে বড় কোনো ক্রাইম করেছে কেউ, তখন এই ক্রাইমটা সে কেন করলো, এই ক্রাইমটার পিছনে মনোবিজ্ঞানীরা কি বলে, এইটা যখন আলোচনা করতে যায়, ঘটনা ঘুরে ফিরে সেই তার আর্লি চাইল্ডহুডের ঘটনা, আর্লি চাইল্ডহুডের ট্রমা কেন, ওই ট্রমাটা পিছনে কোনো না কোনোভাবে প্যারেন্টিংটাই দায়ী, বা প্যারেন্টিংটাই তার অনুপ্রেরণার উৎস, প্যারেন্টিংটাই সব কিছু। প্যারেন্টিং যত সুন্দর হবে, আমি এই কথা বলবো না যে কোনো প্যারেন্টসের পক্ষেই একেবারে নিখুঁত, নির্জলা, ভালো প্যারেন্ট হওয়া সম্ভব। মানুষ মাত্রই ভুল করবে, মানুষ মাত্রই তার ভুল থাকবে, সেই রকম প্যারেন্টসেরও ভুল থাকবে। কিন্তু যতটুকু আপনি বাচ্চার উপরে প্রেশার না দিয়ে, বাচ্চাকে একটা ট্রমার মধ্যে না ফেলে একটা গুড প্যারেন্টিং করতে পারেন, সেটা হচ্ছে আপনার মাস্টারি, প্যারেন্টিংয়ের মাস্টারি। এই মাস্টারিটা আমাদের দেশে না, আমাদের দেশে তুলনামূলকভাবে সবাই বলে যে আমাদের দেশে প্যারেন্টরা খুব কঠিন।
আমাদের সময় আমরা একটা জেনারেশন, যে জেনারেশন খুব কড়া একটা প্যারেন্টিংয়ের মধ্যে দিয়ে গেছি। আবার এই জেনারেশনই আমরা খুব কড়া একটা বাচ্চাদের মানে গার্জিয়ানশিপের উপর দিয়ে যাচ্ছি। ওরাই আমাদের সাথে গার্জিয়ানশিপ করে যে এটা করবা না, ওইটা করবো না, এমনি করবো না। আমরা একটা মানে আর কি খুব মানে আমরা একটা এক্সেপশন একটা জেনারেশন যে হ্যাঁ। কিন্তু এখন সব কিছু শেষ, আপনি যদি বলেন যে ম্যাডাম তাহলে আপনি কোনটা সাপোর্ট করবেন প্যারেন্ট হিসেবে, কোনটা উচিত ছিল, কোনটা ঠিক আছে, আমার কাছে যেটা মনে হয় মানে যতটুকু আমি জেনেছি বুঝেছি, আমি তো আর অত কিছু বেশি কিছু বুঝি না, তারপরেও আমি বিনয়ের সাথে বলবো, অনেকের আমার সাথে দ্বিমত থাকতেই পারে, আমার কাছে মনে হয় যে অ্যাকচুয়ালি শাসন প্যারেন্টিংয়ের মধ্যে খুব একটা ইম্পর্ট্যান্ট ইস্যু। তবে অবশ্যই শাসন মানে এই না বাচ্চাকে মারবেন, ফিজিক্যালি স্ট্রিক্ট প্যারেন্টিং এর কথাটাতে যাব, তার আগে একটু আপনি পিছন থেকে আরেকবার একটু আসি যে ডক্টর জর্ডান বি পিটারসন, প্রফেসর জর্ডান পিটারসন একজন পৃথিবী বিখ্যাত ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। ওনার 12 রুলস ফর লাইফ নামে একটা বই আছে, ওখানে উনি বলেছেন যে মানে মূল কথাটা এরকম যে আপনার বাচ্চাকে এইদার আপনি শিখাবেন অথবা পৃথিবী বা সমাজ আপনার বাচ্চাকে শিখাবে। সো আপনি যেই কোমলতার সাথে শিখাবেন অ্যাজ এ প্যারেন্ট, যেই মায়া মমতা দিয়ে শিখাবেন, পাবলিক কিন্তু এই কাজটা করবে না, তাই না? সো এই যে ক্রাইম থেকে শুরু করে আরো যে জিনিসগুলো বললেন এবং শাসনের দরকার আছে কথাটা যে বললেন, যদি আপনি শাসন না করেন তাহলে বাইরের মানুষ আপনার বাচ্চাকে শাসন করবে এবং ওই শাসনটা অবশ্যই আরো খারাপ হবে। কতটুকু খারাপ এটা আসলে বলাই বাহুল্য। হ্যাঁ, নিঃসন্দেহে ব্রুটাল হবে, অনেক ব্রুটাল হবে। তো এই জায়গাতে ম্যাডাম যদি আরেকটু এক্সপ্লেন করেন যে শাসন বলতে আসলে সাইকোলজিক্যাল পার্সপেক্টিভে আমরা কিভাবে, কোন শাসনটা ভালো, কোন শাসনটা আসলেই ভালো না, আনহেলদি লেভেলে চলে যাচ্ছে, এই জিনিসগুলো যদি একটু ক্লিয়ার করে বলেন। আচ্ছা, হ্যাঁ, শাসনের ভিতরে মানে ওইখানেও অনেক রকমের কথা আছে। এখন এক একজনের এক এক মত থাকতেই পারে, আছে এবং থাকবে, যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত মত ভিন্ন হবে। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে প্যারেন্টিংয়ের মধ্যে যেটা হচ্ছে যে আমাদের সময় যেটা ছিল সেটা হচ্ছে যে খুব কড়া শাসন ছিল, স্ট্রিক্ট প্যারেন্টিং, যে কিছুই করতে পারবে না, ইভেন তো বারান্দাতেও দাঁড়াতে পারবে না, মেয়ে বাচ্চা হলে বারান্দাতেও দাঁড়াতে পারবে না। এইটা একটা প্যারেন্টিংয়ের অবস্থা ছিল। আবার এখন যেটা দেখা যায় বেশিরভাগ গার্জিয়ানদের মধ্যে দেখি বাচ্চা মানে আমার কাছে যারা আসে, আমরা তো খুব স্ট্রিক্ট প্যারেন্টিং করে বড় হওয়া, আমরা তো ওই রকমভাবে বাচ্চারা আসে, যেমন মনে করেন 13 বছরের একটা বাচ্চা আসছে বা তার চাইতেও ছোট একটা কোনো বাচ্চা আসছে, বা 16 বছর 18 বছরের একটা বাচ্চা আসছে, বাবা আসছে, মা আসছে। খুব কমন একটা সিন, 2টা চেয়ার আমার টেবিলের সামনে, বাচ্চাটা এসে টাক 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 করে একটা চেয়ারে বসে যায়। এখন বাবা মা যদি ভদ্রলোক হয় তাহলে বাবা বলে তুমি বসো, মা বলে তুমি বসো। হ্যাঁ, বাবা যদি একটু মানে মানে ডমিনেটিং পার্সোনালিটির হয়, বাচ্চার সবাইকে ডমিনেট করে, বাবা বসে যায় আর মা দাঁড়ায় থাকে। আর বাবা যদি ফ্যামিলি, আপনি ওইখানে বসে এই ফ্যামিলি সম্পর্কে অ্যাট এ গ্ল্যান্স একটা জিনিস বুঝে যাবেন। আর বাবা যদি খুব ভদ্রলোক হয় তাহলে ডেফিনেটলি উনি দাঁড়ায় থাকবেন, মাকে বসতে দিবেন। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে আমরা এটা আমাদের সময়ের বাচ্চা কাচ্চা হিসেবে আমরা ভাবতেই পারি না যে বাবা মা দুইজন আছে, আমি এসে টাক টাক করে একটা চেয়ারে বসে গেলাম, এটা আমি ভাবতে পারি না, বা এটা আমি দেখে দেখে অভ্যস্ত, কিন্তু আমার ভালো লাগে না, পছন্দ হয় না। এখন এটা অনেকে বলতে পারে যে হইতেই পারে, এটা এর মধ্যে অবাক হওয়ার কিছু নেই, কিন্তু এই যে আমি যে একটু অবাক হচ্ছি বা আমি যে অন্যভাবে নিচ্ছি, সেই অন্যভাবে নেওয়াটা হয়তো আমার প্যারেন্টিংয়েরই ফল। ওই যে সব কিছু কিন্তু প্যারেন্টিংয়ের সাথেই সম্পর্কযুক্ত। হ্যাঁ, এই যে বাচ্চাটা এসে বসে গেল, এই বসে যাওয়া, একটা বা 2টা বাচ্চা আমি পেয়েছি বাচ্চারা বসে না, তখন বাবা মা বলে তুমি বসো, তুমি বসো, মা আবার আশ্বস্ত করে তুমি তো অসুস্থ, তুমি বসো। হ্যাঁ, আচ্ছা, তাইলে ওরা বসলো, বাবা মা দাঁড়ালো। এই যে বাবা মা দাঁড়ালো, তার মানে কি ওদের মাথার ভিতরে ওইটুক প্যারেন্টিংয়ের থেকে শেখানোই হয় নাই বা বলাই হয় নাই যে যখন একটা মুরব্বি, বাবা মার চাইতে মুরব্বি বা শ্রদ্ধার স্থানীয় তো একটা বাচ্চার জন্য আর কেউ হতে পারে না। তো বাবা মাকেই যদি আমি কেয়ার করলাম না, কে বসবে কে দাঁড়াবে, ওনাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে, তুমি বসো তুমি বসো, তখনও বাচ্চাটা বসে আছে, তার মানে কি আপনি তো প্যারেন্টস হিসেবে মানে খুব বেশি
সফলতার সাথে আপনি কাজটা হ্যান্ডেল এখান করছেন থেকে না দুইটা হয়তো। জিনিস জানতে চাই ম্যাডাম। সেটা হলো, যদি এরকম হয় তাহলে এটার একটা আলটিমেটলি কি নেগেটিভ আউটকাম আমরা আশা করতে পারি বা দেখতে পারি ইন ফিউচার। আর আরেকটা হলো, এটা থেকে কিভাবে বের হয়ে আসে, মানে কোন কোন কাজগুলো করে এইটা থেকে বের হয়ে একটা বেটার প্যারেন্টিং এর দিকে যাওয়া যায়। অ্যাকচুয়ালি মানে বেটার প্যারেন্টিং কিভাবে করা যায় সেটা হচ্ছে যে মানে আপনি যখন একটা 16 বছরের বাচ্চার বাবা বা 18 বছরের বাচ্চার বাবা, তখন আপনি নতুন করে অনেক প্যারেন্টিং শিখতেই যাবেন না। হ্যাঁ, যেমন আমার কাছে একটা কাপল এসেছিলেন, আমি কাপলও দেখি, তা একটা কাপল এসেছিলেন, তো ওইখানে মেয়েটা আমার কাছ থেকে খুব খুশি হয়ে গেছেন। হাজব্যান্ডটা ডেফিনেটলি আমি বুঝতে পেরেছি ওনার মোটেও ভালো লাগে নাই, তো চলে গেছেন। অনেক দিন পরে মেয়েটা আমার কাছে 1 মাস 1.5 মাস পরে, প্রায় 2 মাস 2.5 মাস পরে মেয়েটা আমাকে একটা মেসেজ দিয়েছে, ম্যাডাম আমি আপনার কাছে আসতে চাই, কিন্তু আমার হাজব্যান্ড আসতে চায় না। খুব কমন জিনিস কিন্তু, হ্যাঁ। হাজবেন্ডরা আসতে চায় না। হাজব্যান্ড আসতে চায় না। সেম কিন্তু অটিজমে আক্রান্ত বাচ্চাদের সাথেও এই ঘটনা ঘটে। বাবা মা নিয়ে আসতে চায়, বাবা আসবে না। আপনি ডিনাই করলে যে আমার বাচ্চার কোনো সমস্যা নেই, এই কথাটা আপনি ডিনাই করলেই তো সমস্যা থাকবে না তা না। রাইট। হ্যাঁ, কাজেই মানে ওই যে আমি দেখবো না, শুনবো না, বলবো না, এটা করলে কিন্তু আমার একটা কথা বলেন যে অন্ধ হইলে প্রলয় বন্ধ হয় না। রাইট। আপনি অন্ধ হলে তো প্রলয় বন্ধ হয়ে থাকবে না, প্রলয় আসার হলে আসবে। আপনাকে যদি আপনি দেখে শুনে বুঝে যদি একটা প্রিকশন নিতে পারেন তাহলে এটা আপনার জন্য ভালো। বরং প্রবলেম সলভ করার জন্য প্রথম জিনিসটা হলো প্রবলেমটাকে অ্যাকনলেজ করা, যে প্রবলেমটা এক্সিস্ট করে। রাইট। হ্যাঁ, তা এখন কথা হচ্ছে যে প্যারেন্টিংটা আমার মতে যে সমস্ত ছেলে বা মেয়ে ভাবে যে আমরা বিয়ে করব বা আমরা ভবিষ্যতে বাচ্চা নিব, মানে এই এখনকার ছেলেমেয়েরা তো অনেক গুছায় চিন্তা ভাবনা করে যে আমরা অমুক সময় বাচ্চা নিব বা 1 বছর পর 2 বছর পরে বাচ্চা নিব, আমরা আরেকটু গুছাই, এরকম করে চিন্তা করে। তাহলে আমার কথা হচ্ছে যে যখনই আপনি চিন্তা করবেন যে হ্যাঁ এখন আমি বেবি নিব, তখনই আপনি একটা প্যারেন্টিংয়ের কোর্স করেন বা কিছু প্যারেন্টিংয়ের বই পড়েন। হ্যাঁ, ডেফিনেটলি বাংলাদেশে এখন অনেক প্যারেন্টিংয়ের বই বের হচ্ছে, অনেক পরিশ্রম করে অনেকে খুব সুন্দর সুন্দর প্যারেন্টিংয়ের বই লিখছেন, সেগুলিতে আপনার অবশ্যই কিছু উপকার হবে। আপনি কিছু ভিডিওস দেখেন, আর সবচেয়ে ভালো হয় আপনি অফলাইনে কিছু ট্রেনিং যদি নিতে পারেন বা মানে ওয়ার্কশপ যদি অ্যাটেন্ড করেন, আপনার অনেক কিছু জানা হবে। আমরা সবাই অনেক কিছু জানি না যে তা না, সবাই জানি কম বেশি, কিন্তু হয়তো আমি এইভাবে ভাবি না এই ব্যাপারটা। যখন কেউ আপনাকে বলবে তখন আপনার মনে হবে যে বাহ, ভালো তো, ব্যাপারটা তো এইভাবেও ভাবা যায়, তাইলে এটা আপনার জন্য সুবিধা হলো। ঠিক সেরকম যে আপনার ছেলে বড় হয়ে গেছে বলে আপনার শেখার কিছু নেই, ব্যাপারটা তা না। আপনি এতদিন পর্যন্ত একরকমভাবে চলেছেন, ফাইন। এখন আপনি যখন দেখলেন একটা প্রবলেম ফেস করলেন, তখনও তো আপনার কিছু শেখার আছে, তখনও তো আপনার আচরণে ব্যবহারে কিছু পরিবর্তন আপনি চাইলেই আনতে পারেন, চেষ্টা করলেই আনতে পারেন। আপনি যদি প্রতিনিয়ত চান যে বাচ্চা ভালো ব্যবহার করুক, বাচ্চা সুন্দর মতনে চলুক, তাহলে বাচ্চার কাছ থেকে কিছু পেতে গেলে আমাকেও তো তাকে কিছু দিতে হবে। ওকে, তার মানে ভালো প্যারেন্টিং এর জন্য শর্টকাট কোনো রাস্তা নেই, হয় বই পড়তে হবে, ট্রেনিং নিতে হবে। যেহেতু প্যারেন্টিং মানুষের লাইফের সবচেয়ে বড় এক দায়িত্বের মধ্যে একটা, আসলে শর্টকাট খোঁজাও মনে হয় উচিত না। খুব লাভেবল প্যারেন্টসদের ক্ষেত্রে যেমন একটা বাচ্চা দেখে বললো ওর বাবাটা না খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, এখন ও তো ছোট, ওর কাছে মনে হচ্ছে যে ওর বন্ধুর বাবাটা খুব ভালো। হ্যাঁ, সে ওর বাবা খুব ভালো, সব কিছু করতে দেয়। এখন সব কিছু করতে দেওয়া আবার ভালো প্যারেন্টিং না। হ্যাঁ, প্যারেন্টিংয়ের মধ্যে ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমি যদি একটু ডিটেইল বলি, মানে দর্শকদের জন্য বুঝতে সুবিধা হবে। যেমন আমার কাছে একটা প্যারেন্টস এসেছিলেন, তার 13 থেকে 14 বছরের একটা মেয়েকে নিয়ে। হ্যাঁ, সেই মেয়েটা বসার মধ্যে বা আসার মধ্যে বেশ ম্যাচুরিটি ছিল। ওই
বাবা এসে বলতেছেন যে ওর মাথা ব্যথা করে, যে কোনো একজন ডাক্তার আমাকে রেফার করেছিলেন ওই বাচ্চাটাকে, তো ওর খুব মাথা ব্যথা করে, ওর খুব তীব্র মাথা ব্যথা হয়, ও এরকম এরকম অনেক দিন ধরেই মাথা ব্যথার যন্ত্রণায় ভুগছে, এটার জন্য তারপরে উনি আপনার কাছে কেন রেফার করলো আমি বুঝলাম না, আমার বাচ্চার এই সমস্যা। অ্যাকচুয়ালি টেস্ট করিয়েছেন, আমি তো অটোমেটিক্যালি যে ইজি বা সিটি স্ক্যান এগুলি রিপোর্ট সব কিছু নর্মাল, অন্যান্য সব কিছু রিপোর্ট নর্মাল, কিন্তু বাচ্চার খুব মাথা ব্যথা হয়, বাচ্চা খুব রাগ হয়, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তো প্রশ্ন করতে করতে আমি যখন একসময় জিজ্ঞেস, বাচ্চা কার সাথে শোয়, কিভাবে ঘুমায়, কি খায়, কখন স্কুলে যায়, কখন স্কুল থেকে আসে, অনেক প্রশ্ন করাতে বাবাটা আমার কাছে মনে হয়েছে যে উনি এটা আমার খুব বিরক্ত। এটা খুব রেগুলার হয়, সাইকোলজিস্টদেরকে এই জিনিসটা ফেস করতে হয়, প্রচুর প্রশ্ন করতে হয় এবং উনি একটু বিরক্ত। আচ্ছা, বিরক্ত হওয়ার একটা পর্যায়ে আমি ওনাকে জিজ্ঞেস করেছি যে আচ্ছা ও এখন আলাদা শুচ্ছে, 13 থেকে 14 বছরের বাচ্চা, সেপারেট রুমে ঘুমায়, বা সর্বোচ্চ 16 বছরের মধ্যে আর কি, আমার বয়সটা ঠিক এই মুহূর্তে মনে নেই, হ্যাঁ, ও আলাদা রুমে ঘুমাচ্ছে। তা আমি ওকে জিজ্ঞেস করেছি, ওর একটা ছোট ভাই আছে, তার বয়সও এত কিছু কম না, 6 থেকে 5-6 বছর, তো ছোট ভাইয়াকে তোমার সাথে নিয়ে ঘুমাও না কেন? তা বলে যে না, বাবাই বলতেছে মেয়ে বলার উত্তর দেওয়ার আগে যে না, ও তো ছোট, ও আমাদের সাথে ঘুমায়। এখন কথা বলতে বলতে ওটা ছেলে বাচ্চা, এটা মেয়ে বাচ্চা, আমার ক্লায়েন্ট যে। তা এখন আমি বাবাকে বললাম যে ও কার সাথে ঘুমায়, আপনাদের ফ্যামিলিতে কোনো মেহমান আসে কি না, বা আপনার ভাই, চাচা, মামা, বাচ্চার এরকম কেউ। তারপরে বলতে বলতে এক পর্যায়ে ও কার সাথে কতদিন ধরে ও আলাদা শুচ্ছে, এতদিন কার সাথে শুতো, আমাদের সাথে শুতো। তা আমি যখন বললাম যে ওর ফ্যামিলিতে আর কোনো ভাই, মামা, চাচা কেউ আছে কিনা, তখন উনি আমাকে বললেন যে আপনি যেটা সন্দেহ করছেন সেটা না। এখন আমি বাচ্চাকে বললাম যে তুমি একটু 5 মিনিটের জন্য বাইরে যেতে পারবা? তা বাবা বললে হ্যাঁ ও পারবে। বাচ্চা গেল বাইরে। ওই প্রবলেমের সাথে বাবার আরেকটা কমপ্লেন ছিল যে তীব্র মাথা ব্যথা করে, কিন্তু ও কিন্তু মোবাইল দেখে না। ওকে। তা বলছে যে আমি মোবাইলের কথা জিজ্ঞেস করেছি, তা বলছে যে না আমি মোবাইল দেখি না। বলে কি দেখতো, কিন্তু আসলে ওইটা ওরকম সিরিয়াস কিছু না, ওরকম কমপ্লেন করার মতন মোবাইল সে দেখে না। আপনি কি শিওর জানেন যে মোবাইল? হ্যাঁ, আমার বাসার ওয়াইফাই কানেকশন আমি নিজে অফ করে দিয়ে রাখছি, মোবাইল তার কাছে নাই। যে তার কাছে কোনোই মোবাইল নাই? একটা মোবাইল আছে কিন্তু ওটা কাজ করে না, কারণ তাকে তো এমবি কিনে দেওয়া হয় না, তারপরে ওয়াইফাই কানেকশন নেই, তাহলে সেই মোবাইল থাকা আর না থাকা, ওই 2-1টা নাটক, সিনেমা, গান টান যদি রেকর্ড করা থাকে সেগুলি হয়তো দেখে, সে মোবাইল দেখে না, এটা বাবা একদম শিওর। তারপরে আমি যখন বললাম যে তুমি একটু বাইরে বসবে, তারপরে ও একটু বাইরে বসলো, তখন আমি বাবাকে বললাম যে ও ছোটোবেলায় আপনাদের সাথে শুতো? বলছে যে হ্যাঁ। আমি বলছি যে আপনি ভেবে বল কি আপনি আমাকে বলতে চাচ্ছেন যে কেউ ওকে অ্যাবিউজ করেছে, ওর আত্মীয় স্বজন? আমি বলছি কি না, আমি ওটা ভাবি নাই। আমি ভেবেছি যে আপনারা প্যারেন্টসদের ইন্টিমেট ও টের পেয়েছিল ছোটোবেলায়। তখন গিয়ে বাবা একদম বেশি হতাশ হয়ে গেছেন, অনেকক্ষণ চুপ করে থেকে বলছেন কি যে হ্যাঁ সেটা হতে পারে। আমি বলছি যে আপনাদের দুজনের মধ্যে ও কাকে, বাচ্চার সামনেই জিজ্ঞেস করেছিলাম, দুজনের মধ্যে ও কাকে বেশি পছন্দ করে? বলে আমাকে। আচ্ছা। মাকে, মার সাথে ঝামেলা হয়, মাকে বেশি পছন্দ করে না। আমি বলছি যে ও যাদেরকে পছন্দ করতো, যাকেও পছন্দ করে তাকেও আঁকড়ে ধরেছে। বাচ্চাদের যেটা হয় চাইল্ড সাইকোলজিতে, যে বাবা মার কোনো কারণে যদি আনফর্চুনেটলি বাবার মার ইন্টিমেটের ব্যাপারটা বাচ্চারা টের পেয়ে যায়, তাহলে ও যাকে পছন্দ করে তাকেও আঁকড়ে ধরে, আর যাকে অপছন্দ করে, যাকে একটু কম প্রেফার করে, তাকেও ঘৃণার চোখে দেখে। আচ্ছা। সেটা মেয়েদের ক্ষেত্রে শুধু বাবা হবে, ফ্রয়েডের তত্ত্ব অনুযায়ী ব্যাপারটা সবসময় কিন্তু ঠিক না। কখনো কখনো বাবাকেও কিছু কিছু মেয়ে খুব অপছন্দ করে, তবে বেশিরভাগ ক্ষেত্রে মার উপর গিয়ে রাগটা উঠে। সেই থেকে সে নিজেই প্রস্তাব দিয়েছে যে আমি আলাদা শুব, আমার ভালো লাগে না, চাপাচাপি হয়, আমি একসাথে শুব না। তারপরে গিয়ে মোবাইল থাকে, তখন আমি বাবাকে বললাম যে আচ্ছা, বলে কি আমি যখন রাত্রেবেলা উঠি, উনি খুব কনফিডেন্টলি আমাকে বলছেন যে আমি যখন রাত্রেবেলা উঠি আমি দেখি যে ও মোবাইল দেখছে না, ও হাঁটাহাঁটি করে। আমি বলছি যে আচ্ছা, ও কখনো এমবি কিনে নেই, এটা কি আপনি গ্যারান্টি দিতে পারেন? তখন বাবা না খুব
মনে হয় না কিছু কিছু মানুষের একদম পুরো দুনিয়াটা স্টপ হয়ে যায়। উনি খুব হতাশ হয়ে গেছেন। উনি মানে অ্যাগ্রি করেছেন যে হ্যাঁ, এত কনফিডেন্টলি ওর উপর ভরসা করে ওকে একটা স্মার্টফোন দিয়ে কে সারা রাত একটা মেয়ে ঘুমাচ্ছে না, তার কোনো মেডিকেল রিপোর্ট খারাপ না, সে মাকে দেখতে পাচ্ছে না, সকালবেলায় স্কুলে যায় না, স্কুল তার ভালো লাগে না, কিন্তু বাবা মা জানে সে মোবাইলে থাকে না। এটা কোন ধরনের প্যারেন্টিং? এটাই হচ্ছে এখনকার দিনে, এটাই হচ্ছে। সেই জন্য আমার কাছে যেটা মনে হয় যে প্যারেন্টিং ব্যাপারটা খুবই ইম্পর্ট্যান্ট ইস্যু। আপনি ছোটোবেলায় খুব একটা ভয় দেখালেন, খুব একটা কঠিন মার দিলেন, মানুষের সামনে খুব লজ্জা দিলেন, বা বিশেষ করে বাচ্চাদেরকে কান ধরে টান দিলেন বা কান ধরে উঠবোস করতে বললেন, এতে ওদের আত্মমর্যাদার মধ্যে এত তীব্রভাবে লাগে যে পরবর্তীতে তার ছেলে মেয়ে হয়ে গেলে, নাতি নাতনি হয়ে গেলে, সে বলবে কি তার মাথার ভিতরে আছে কিন্তু যে এটা খারাপ জিনিস, কিন্তু কম শাস্তি দেওয়ার সময় বলবে কি যে কান ধরে উঠবোস করো। প্যারেন্টিং একটা খুব মারাত্মক জিনিস, এটা অনেক বড় একটা উপন্যাস। আচ্ছা ম্যাডাম, এখানে এই যে বাবা তার মেয়ের সাথে একটা মানে ইনফরমেশনের গ্যাপ, জানার একটা গ্যাপ, এটা ঠিক অপোজিট একটা ঘটনা কিন্তু প্রচুর প্যারেন্টিংয়ে হয়, যেটাকে সাইকোলজিতে আমরা বলি হেলিকপ্টার প্যারেন্টিং, মানে অপোজিটটা। তো একদিকে আমি জানিই না, আরেকদিকে আমি জানার জন্য সারাদিন মানে ইয়ে করি, মানে তার পিছনে লেগে থাকি। আসলে কোথায় থাকাটা ব্যালেন্স, এই জিনিসটা একটু। আচ্ছা, হেলিকপ্টারিং প্যারেন্টিং কিন্তু যেটা আমরা বলি সেটা কিন্তু অ্যাকচুয়ালি মানে জানি বা বাচ্চাকে খুব তা কিন্তু না। রাইট। আমি যে বাচ্চাকে ঠিক মতন জানি, বাবা আমাকে দাবি করতেই পারে যে আমি ওকে সব জানি, আমি আপনি কি মনে করছেন আমি সব জানি, কি করতেছো, এটা করো না, ওইটা করো না, ওইরকম করো, এরকম করো, একটু খাও বাবা, একটু খাও, আমি লোকমা করে খাওয়াই দিই, আমার লোকমা করে খাওয়াই দিই। এই যে ওইখানে যেও না, এখানে যেও না, এর সাথে মিশো না, ওর সাথে মিশো না, না 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 আমার বাচ্চা এটা করবে না, না না আমার বাচ্চা এটা। এইগুলি হচ্ছে হেলিকপ্টারিং। হ্যাঁ, বাচ্চাকে পাগল বানায় রাখা যে তুমি এটা করতে পারি না, এটা এইটা না। এখন আমার কথা হচ্ছে যে হেলিকপ্টারিং যারা করেন তারা মনে করেন যে আমি আমার বাচ্চা সম্পর্কে অনেক ভালো জানি। ওই বাবাটাও কিন্তু মোটামুটি একরকমের হেলিকপ্টারিংই করেছেন। ওনার ধারণা ছিল যে উনি বাচ্চা সম্পর্কে সব জানেন এবং যেটা জানেন সেটা সত্য। এবং উনি বাচ্চা যে এখন এই জমানার বাচ্চা, সে যে কত শার্প, যে বাচ্চা যখন ঘর থেকে, বাবা যখন ঘর থেকে বের হয় সে তখন মোবাইল বন্ধ করে দিয়ে ঘর দিয়ে হাঁটে। হ্যাঁ, অ্যান্ড বাবা ধারণা করে নিছে যে ও মোবাইল দেখে না। কিন্তু ও যদি মোবাইল না দেখে তাহলে আমার কথা হচ্ছে যে তার খাবার দাবার ঠিক আছে, বাবা বলে যে কিছু খায় না, অল্প কিছু খায় বা কিছু খায় না, মা খাওয়ায় দেয়। এই যে কিছুই খেলো না বা কম খেলো বা মানে তেমন কোনো পড়ার চাপ নাই, সে মোটামুটি যা পড়ে তাতে বাবা সন্তুষ্ট, তার রেজাল্টে বাবা সন্তুষ্ট, সব কিছু ঠিক আছে, তাহলে সে রাত্রিবেলা ঘুমাবে না কেন? সারা রাত কিসের কারণে জেগে থাকবে? আমি আবার বললাম যে বাবাকে বললাম যে বাচ্চাকে বললাম যে আচ্ছা ভালো, ভেরি গুড, ও যদি মোবাইল না দেখে তাহলে তো বাচ্চা বলছে আমি মোবাইল দেখি না, যে ভেরি গুড, ও যদি মোবাইল না দেখে এটা খুব ভালো। অন্য অন্য বাচ্চারা অনেক মোবাইল দেখে নিজেদের স্বাস্থ্য, পড়াশোনা, ফোকাস সব কিছু নষ্ট করে, তাইলে ও যখন মোবাইল দেখে না, ভালো কথা, আপনি মোবাইলটা আপনার কাছে রাখবেন, আর ওর কাছেই রাখার দরকার নেই, তাহলে মোবাইলটা আপনার কাছে থাকবে। তাতে একদম তেলে বেগুনে চলে উঠছে বাচ্চা। ওই মোবাইলে তো কিছু নেই, তাহলে আমার কাছে থাকলে অসুবিধা কী? এখন আমার কথা হচ্ছে যে হেলিকপ্টারিং কি? আপনি পাগল বানায় ফেললেন বাচ্চাকে, এটা করো না, ওইটা করো না, এটা করো, সেটা করো, আমার বাচ্চা এটা করে, আমার বাচ্চা সেটা জানে, এটা করে, ওর সাথে মিশবা না, এর সাথে মিশবা না, এটা খাও, ওইটা খাও, সারাক্ষণ এগুলি করতেছেন। অ্যাকচুয়ালি আপনি কিছু জানেন না বাচ্চা সম্পর্কে, কিছুই জানেন না। বাচ্চাকে ছেড়ে দেন না ফ্রিলি, আবার এমন ছাড়েন না যে যেই বয়সে যেইটুক স্বাধীনতা তার পাওয়ার কথা না সেইটুক দিয়ে দিলেন, ও করলো সেগুলি উদযাপন, তারপরে বড় হইলে বললো যে আমি একটা বাচ্চা ছিলাম, আমার বাপ মা আমার দিকে খেয়াল রাখছে না, কি আমি কই গেছি না গেছি। আপনি কোন দিকে যাবেন? প্যারেন্টিংয়ে তো প্যারেন্টসদের তো এই একটা মুশকিল, আপনি ভালো করলেও তাদের দোষ, মন্দ করলেও দোষ। এই কারণে প্যারেন্টিং হচ্ছে একদম একমাত্র, আমার কাছে মনে হয় প্যারেন্টিং যত বেশি ঠান্ডা মাথায় মানে
মাথা ঠান্ডা করে চোখ কান খোলা রেখে আপনি একটা গুড প্যারেন্ট হওয়ার চেষ্টা করবেন বা হতে পারবেন, তত বেশি আপনার সাথে আপনার সন্তানের বন্ডেজটা ভালো হবে। এর মধ্যে ও আপনার উপর বিরক্ত থাকবে, আপনি তার উপর বিরক্ত থাকবেন, এটা একটা নর্মাল ফেনোমেনা, এটা হবেই, এটা মেনে নিতে হবে। তাইলেই হচ্ছে একটা বাচ্চার মানসিক স্বাস্থ্য সুন্দর হবে, শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে, পড়াশোনায় ফোকাস থাকবে ও অন্য জিনিসপত্র ঠিকঠাক মতন করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। তো আমরা প্রায় শেষের দিকে, তো একটা কোশ্চেন আমি আপনাকে করতে চাই। থাকে না ওই যে ওয়ান সেন্টেন্স একটা অ্যাডভাইস, মানে প্যারেন্টসদের আপনি এমন কিছু বলেন যেটা সবসময় মনে রাখলে তাদের জন্য ভালো। সবসময় মনে রাখলে বা প্যারেন্টসদের জন্য ভালো, মানে মানে এখানে বলার মতন অ্যাকচুয়ালি এক সেন্টেন্সে বলার মতন কিছুই নাই। তারপরেও আমি যদি আমাকে যদি এই মানে এই কঠিন কাজটা আমাকে করতে হয়, তাহলে আমি বলবো যে বাবা মাকে বুঝতে হবে যে মানে একটা জিনিস বাবা মাকে মাথায় রাখতে হবে যে আমি বাচ্চাটার সব কিছু আপাতত, হ্যাঁ, ওর ভালো মন্দ এবং ওর মানে ভবিষ্যৎ সুন্দরভাবে তৈরি করার জন্য আমার উপর সে অনেকাংশে ডিপেন্ডেন্ট। এই কাজটা সঠিকভাবে করার দায়িত্ব আমাকেই পালন করতে হবে। যত সুন্দরভাবে সঠিকভাবে করতে পারবেন আপনি, ততই আপনি সুন্দর একটা ভালো সেটার জন্য স্টেপ নেওয়া। যেমন আপনি বলছিলেন যে আসলেই কোনো একটা কোর্স করা এখন তো বাংলাদেশে অ্যাভেলেবেল আছে, আগে ছিলও না, যেহেতু আছে এবং বর্তমান সময়ে অনেক মানুষ সচেতনও হচ্ছে। এবং না, আমি এখানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি যেমন আপনার কাছে সাইকোলজিস্ট, যখন আপনি মানে সাইকোলজিস্টের চেয়ারে থাকবেন, তখন আপনার কাছে যে সমস্ত ক্লায়েন্ট আসবেন সবাইকে কিন্তু আপনি একদম ভালো একটা সুন্দর সুখী একটা মন মানসিকতা নিয়ে বা সুন্দর স্বাভাবিক জীবনে ফিরে আনতে পারবেন না, এবং অ্যাকচুয়ালি কিন্তু আপনি পারবেন না, এবং না পারার কারণে আপনি কিন্তু নিজেকে সবসময় দোষারোপ করবেন না, তাই না? যে আমি পারলাম না, হয়তো একটা এই ফেইলিওরটার জন্য। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা ভালো হতে চায় বা স্বাভাবিক হতে চায়, তাদেরকে আপনি চেষ্টা করলে পারবেন, কিন্তু যারা হতে চায় না তাদের আপনি পারবেন না। যে সমস্ত প্যারেন্টসরা মনে করবেন যে পয়সা দিয়ে জ্ঞানের কথা শুনতে যাব না, তাদের আপনি কোনো দিনই এই জায়গায় আনতে পারবেন না। ওকে, এই 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 জিনিসটা তাহলে আরেকটু আমাদেরকে বলেন যে একজন ফ্রেন্ডের সাথে কথা বলা, অথবা আমার বাচ্চার সমস্যা আমি আমার কলিগের সাথে শেয়ার করলাম বা কোনো মুরব্বীর সাথে শেয়ার করলাম, উনিও আমাকে কিছু কথা বলবে, সাইকোলজিস্ট হিসেবে আপনিও কিছু কথা বলবেন, তাহলে কেন টাকা খরচ করে আপনার কাছে আসতে হবে? মানে মূল প্রশ্নটা হলো এটা যে সাইকোলজিস্টের কথা আর সাধারণ মানুষের কথার মধ্যে আসলে পার্থক্যটা কি? আচ্ছা, সাইকোলজিস্টের কথা আর সাধারণ মানুষের কথার মধ্যে বেসিক পার্থক্য একটা জায়গায়, সেটা হচ্ছে সাধারণ মানুষ আপনাকে ওয়েল উইশার হিসেবে বা আত্মীয় হিসেবে বা সাধারণ হিসেবে একটা পরামর্শ দিবেন, আর সাইকোলজিস্ট আপনাকে একদম বিজ্ঞান ভিত্তিক গবেষণা ভিত্তিক একটা পরামর্শ দিবেন বা সাহায্য করবেন, যেইটার সাথে ওনাদের সাথে একটা বেসিক পার্থক্য থাকবে এইটা। আর আরেকটা পার্থক্য হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি যখন মন মানসিকতা ঠান্ডা করে সাইকোলজিস্টের কাছে আসবেন, তখন আপনি জানবেন যে আপনি তার কাছ থেকে কিছু নিতে এসছেন। এটা কিন্তু আপনার একটা মেন্টাল সেট আপের মধ্যে থাকবে। কিন্তু সাধারণ মানুষ যখন আপনাকে রজারিয়ান মেথডে যেটা হয় যে যিনি আসবেন ওনাকে এই জিনিসটা বুঝতে হবে যে আমার কিছু প্রবলেম আছে, যে প্রবলেম আমি সলভ করতে চাই এবং ওনার কাছে আমি এই জন্য এসেছি। আর সাধারণ মানুষের কাছে যে ওয়েল উইশার হিসেবে কিছু বললো, কিছু শুনলাম, ভালো বলছো তো, আর কিছু শুনলাম না, যে আচ্ছা ঠিক আছে এটা তো আমি জানি। কিন্তু যখন আপনি আসবেন তখন একটা মেথডিক্যালি একটা জিনিস একদম পুরা বিজ্ঞান ভিত্তিক একটা সিবিটি বেসড বা মানে ডিবিটি বেসড একটা পরামর্শ দেওয়া, সেইটা আর একটা সাধারণ কথা বলা, দুটার মধ্যে তো ডেফিনেটলি কিছু পার্থক্য আছে। তো আমি এরকম শুনেছিলাম কোন একজন সাইকোলজিস্ট, খুব বিখ্যাত, আমার নামটা মনে পড়ছে না, যে আপনার ফ্রেন্ড আপনাকে যেসব কথা শোনাবে না, আপনি কষ্ট পাবেন বলে যেসব যে কথা থেকে আপনাকে কাউন্সিল করবে, সাইকোলজিস্ট আপনাকে সেই সব কথাগুলো বলবে। এবং ডেফিনেটলি এটা নিজেকে না ভাঙলে নতুন করে গড়া যায় না।
এবং প্যারেন্টিংয়ের ক্ষেত্রেও আসলে নিজের প্রবলেমটাকে অ্যাকনলেজ না করলে, হ্যাঁ আমি বলছি না যে যারা আমাদের কথা শুনছেন তার মধ্যে অনেক প্যারেন্টসই ভালো প্যারেন্টস না, এটা আপনিও শুরুতে বলেছেন, কিন্তু বেটার হতে তো কোনো সমস্যা নেই, কারণ প্রবলেম তো আমাদের আছে যেগুলো আমরা সলভ করলে, যেটা আমরা আলোচনা করছিলাম যে এদার আমি আমার বাচ্চাকে শেখাবো অথবা অন্য মানুষ শেখাবে, সো কেননা আমি সবচেয়ে ভালোভাবে শেখাই, যেন অন্য মানুষ আমার বাচ্চাকে শিখাইতে না হয়, যেটা খুবই কঠিন হবে তার জন্য। জীবনের প্রত্যেকটা মুহূর্তে একটা বাচ্চা যখন একদম ছোট জন্মায়, যখন কোলে থাকে, যখন ব্রেস্ট ফিড করে, তখন থেকে একদম মানে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মানুষের শেখার কোনো শেষ নেই, নতুন করে নতুন করে নতুন করে জিনিস শিখে। তাইলে সেই শেখার প্রত্যেকটা স্টেপের মধ্যে প্যারেন্টস যখন খুব পরিপক্কতার সাথে কিছু আচরণ করবেন, যেই ঘটনাগুলি বাচ্চাদের জন্য মানে খুব আরামের হবে, আনন্দদায়ক হবে এবং হার্মফুল হবে না, কিন্তু শিক্ষণীয় হবে। যেমন কিভাবে বসবা, কোনো কথা গোপন করলে কেন গোপন করেছো, বা কাউকে মেরে এসছে, সবসময় কি আমার বাচ্চাকে মানুষ বুলি করে। এই কিছুদিন আগে একটা করছিলাম, ভিডিও করছিলাম যে বুলির উপরে, যে আমার বাচ্চা সবসময় বুলির শিকার হয় ব্যাপারটা তা না, কখনো কখনো আমার বাচ্চাও অন্য বাচ্চাকে বুলি করে। কেন করেছ, তোমার কি হচ্ছিল তখন, বা কি মনে হচ্ছিল? খুব সফটলি আপনি ওর কাছ থেকে কথাটা বের করেন না। ওর একটা কোনো প্রবলেম না থাকলে তো ওকে খোঁচায় নাই। ওর প্রবলেমটা কিসে হচ্ছে? ওর গায়ের রং নিয়ে হচ্ছে, ওকে টিচার আদর করে সেটা নিয়ে হচ্ছে, ও ভালো টিফিন আনে সেটা নিয়ে হচ্ছে, ও পড়াশোনা পারছে, তুমি পারতে চাও কিন্তু তুমি পারছো না সেটা নিয়ে হচ্ছে। একটা না একটা কিছু নিয়ে তোর প্রবলেম হচ্ছে। কি নিয়ে হচ্ছে সেটা তো আপনি বাবা, আপনি মা, আপনাকে জানতে হবে। এই প্রসঙ্গে একটা কথা বলি, মানে প্যারেন্টিংয়ের অনেক কথা আছে আমার মনের ভিতরে। এই প্রসঙ্গে একটা কথা বলি, বাচ্চাকে স্কুলে আনতে গেলে একটা সিন দেখে আমার প্রচণ্ড মন খারাপ লাগে। আচ্ছা, এখন ইদানিং মাদেরকে দেখি খুব সুন্দর সাজগোজ করে বাচ্চাকে স্কুল থেকে আনতে যায়। ওই বয়সের বাচ্চাদের মায়েদের সাথে খুব বন্ধুত্ব হয়ে যায়, তারা খুব বন্ধুত্ব করে, হাসাহাসি করে। স্কুল থেকে বাচ্চাটা যখন ফেরত যায়, এই যে এতটা সময় বাচ্চাটা থাকলো, 7টা থেকে 8টা থেকে 11টা পর্যন্ত, 11:30 পর্যন্ত, এই যে লম্বা সময়টা বাচ্চাটা স্কুলে থাকলো, একটা মা বা একটা বাবা ন্যাচারালি ওকে জিজ্ঞেস করবে, সারাদিন তুমি কি করলা, কিভাবে গেল তোমার দিন? এটা একটা নর্মাল প্রশ্ন না? খুব নরমাল। হ্যাঁ, মারা রিক্সার মধ্যে বাচ্চা নিজের হুড ধরছে, কি ধরা নাই, বা বাচ্চা বসে আছে, কোনো কোনো বাচ্চা ঘুমায় পড়ে যেতেছে, মারা মোবাইলে নিজেরা হাসতেছে, কিন্তু হাসতে হাসতে মোবাইলের অ্যান্সার দিতেছে, এরকম করতেছে। এই দৃশ্যটা দেখলে না আমি সহ্য করতে পারি না, আমার এত রাগ হয়। আমার মনে হয় কি, আমি রিক্সা থামাই মহিলাকে বলি যে আপনার বাচ্চা ঘুমায় পড়ে যেতেছে, আপনার ওদিকে খবর নেই, আপনি মোবাইলে আছেন। এটা একটা কথা? আপনি বাচ্চাকে জিজ্ঞেস করবেন যে আজকে কিভাবে দিন কাটালা, আজকে কার সাথে তোমার ভালো সময় কাটছে, কোন টিচারটা তোমাকে আদর করছে, বা কোন পড়াটা তুমি পারছো, বা কার সাথে ঝগড়া লাগছে, মারপিট হয়েছে, কেন মারপিট করছো, কত কিছু জানার আছে, বাচ্চার কত কথা বলার আছে, বলতেই পারতেছে না। ও এক সময় হতাশ হয়ে ঘুমায় পড়ে যাচ্ছে, টায়ার্ড হয়ে ঘুমায় পড়ে যাচ্ছে, বা বসে আছে অন্যদিকে তাকায় আছে, আপনি মোবাইল করে যাচ্ছেন। পিছনে মনে হয় একটা মেন্টালিটি থাকতে পারে, সেটা হলো বাচ্চাকে শেল্টার, খাবার দাবার, গিফট সব কিছু বাবা মা দিয়ে মনে করে যে বাচ্চার সমস্ত চাহিদা আমরা পূরণ করেছি বা করছি। বাট বাচ্চার একটা চাহিদা যেটা হলো ইমোশনাল, যে একটা চাহিদা, ইমোশনাল চাহিদা একটা ওয়ার্ড, কিন্তু এটার ভিতরে তো অনেক কিছু, তাই না ম্যাডাম? এই জিনিসগুলা না জানার কারণে আমি জানি না যে এই চাহিদাটা আছে, তখন তো আমি পূরণ করব কিভাবে? না আমি জানি, জানি না তা না, আমি জানি আমার ইমোশনাল চাহিদা আছে না, আমার বাবা মার কাছ থেকে ছিল না, আমার হাজবেন্ডের থেকে আছে না, আমার বাচ্চার থেকে আছে না, আমি জানি, কিন্তু আমি কিসের টানে ভাসি আমি জানি না। আমি বাচ্চার দিকে রেসপন্সিবল না হয়ে, একটু সিরিয়াস না হয়ে, একটু মানে বাচ্চার অ্যাকনলেজ না করা। হ্যাঁ, অ্যাকনলেজ। আপনি যখন একটা বাচ্চার আবেগকে প্রস্ফুটিত হতে না দিবেন, তখন ডেফিনেটলি সেই বাচ্চাটা ক্রাইম করার ব্যাপারে উদ্বুদ্ধ হবে, আপনাকে ঘৃণা করতে শুরু করবে, যেখানে বাচ্চার ভালোবাসাটাই আপনার জীবনের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট। ওকে, আজকে
আমরা শেষ করার আগে যে প্যারেন্টিং নিয়ে আসলে ম্যাডাম কথা বলতে গেলে অনেক কথা আসবে এবং আমাদের এটা একটা মহাসমুদ্র। এটা একটা তো আজকে আমরা শেষ করার আগে আপনার কাছ থেকে কিছু এমন পরামর্শ চাই যেটা প্যারেন্টসরা আছে যারা আমাদের কথা শুনছেন, আজকে থেকে এমন কোনো কিছু কি তারা করতে পারে, কোনো প্র্যাকটিস, কোনো যে কোনো কিছু যেটা তাদের সাথে তাদের বাচ্চার রিলেশনশিপকে ইমপ্রুভ করবে এবং বাচ্চাদেরকে তারা আরো ভালো বুঝতে পারবে? আচ্ছা, যদি আপনারা নতুন বাবা মা হয়ে থাকেন, আমি বলবো যে বাবা মা হতে চাচ্ছেন তাহলে অবশ্যই আপনারা কিছু বই পড়েন বা কিছু মানে ট্রেনিং করেন, ওয়ার্কশপে উপস্থিত হন, খুঁজলেই পাবেন। এখন অনেক জায়গায় অনেক প্যারেন্টিং কোর্স হয় এটা। আর যদি আপনি টডলার বাচ্চার বাবা মা হন তাহলে সেইটার উপরে আপনি ওইখানেও ট্রেনিং করেন এবং বাচ্চার সাথে ইমোশনালি কানেক্টেড হন। বাচ্চাকে আমরা আগে বলতাম কোয়ালিটি টাইম, এখন আমরা বলি স্পেশাল টাইম। বাচ্চাকে জড়ায় ধরেন, বুকে নিয়ে ঘুমান। যদি বলেন যে আমি যেটা আমার বাচ্চার সাথে করতাম, ছোট বাচ্চাকে সবসময় বলতাম আমাকে একটা গল্প বলো না, আর তুমি একটা গল্প বলো, আমি তোমার গল্প শুনতে শুনতে ঘুমাবো। ও এই ব্যাপারটাকে এত বেশি রেসপন্সিবিলিটি মনে করে ফেলেছিল যে ও প্রতিদিন গল্প পড়তো। তারপর আমাকে বলতো কি, আজকে আমি একটা নতুন গল্প পড়ছি, তোমাকে শোনাবো, তুমি দুপুরবেলা আমার সাথে ঘুমাতে আসলে তখন তোমাকে শোনাবো। আপনি ওর সাথে ঘুমাতে যাওয়ার সময় একটু বুকে জড়ায় ধরেন, বুকে জড়ায় ধরে বিভিন্ন ব্যাপারে কথা বলেন। আপনি তো ফিজিক্যাল টাচটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আপনি স্কুল থেকে বাসায় যাওয়ার সময় বাচ্চাকে বুকে নেন, যে বাচ্চা ঘুমায় পড়তেছে তাকে আপনি আরাম করে কমফোর্ট দেন, ঘুমাতে দেন। নয়তো আপনি যে বাচ্চা ঘুমাচ্ছে না, অনেক কথা বলতেছে, হাত পা নেড়ে নেড়ে, তার সাথে আপনি কথা বলেন, প্রত্যেকটা কথা বলেন। বেশিরভাগ বাচ্চারা, বাবা মারা যে ভুলটা করে সেটা বলে কি, বাচ্চা কিছু বুঝবে না। এইটা যে কত বড় ভুল। আপনার আমার যে বাচ্চা বেশি বুঝে, খালি ওর এক্সপ্রেসের ক্ষমতা নাই, এক্সপ্রেশনটা ওই রকম ভাবে করতে পারে না, সেই জন্য ও বুঝাতে পারে না। এগুলি সব ওর মাথার মধ্যে থাকে। 6 মাসের বাচ্চা যেই মানে যতগুলো ইমোশন বুঝতে পারে, ডিটেক্ট করতে পারে, মানে যাদের সাইকোলজি সম্পর্কে ধারণা কম, অনেকে জানেও না, যে মানে শুনলে অবাক হয় যে 6 মাস 7 মাসের বাচ্চা এত কিছু বুঝে। আসলে তখন থেকেই তাদের অনেক কিছু বোঝা শুরু হয়ে যায়। 3 বছরের মধ্যে তার সবকিছু একদম পরিপূর্ণ এবং হয়ে সেলফ গেছে। রেসপেক্ট। একদম 3 বছরের বাচ্চা যে কি পরিমাণ অপমানিত বোধ করতে পারে, মানে আমি একজন অ্যাডাল্ট হিসেবে যতটুকু অপমানিত বোধ করতে পারি কোনো সিচুয়েশন, একজন 3 বছরের বাচ্চার ক্ষেত্রে কিন্তু সেম। কাজে প্যারেন্টিং খুব বিশাল ব্যাপার। আমি প্যারেন্টসদের জন্য বলবো যে বাচ্চাদের জন্য খুব সহানুভূতিশীল হবেন, অতিরিক্ত লাই দিবেন না। বাচ্চাদের, আপনারা হাজব্যান্ড ওয়াইফ বা ফ্যামিলির লোকজনের সাথে আচার আচরণ করার সময়, মোবাইলে কথা বলার সময় খুব সচেতন থাকবেন। নিজেদের কনজুগাল জীবনের মানে লাইফের কোনো খারাপ দিক বাচ্চার সামনে দেখাবেন না, বাচ্চাকে অপমান করবেন না, বিশেষ করে তার বয়সী বাচ্চাদের সামনে। এবং বাচ্চা যদি পড়তে না পারে বা পড়াশোনা না করে, ব্যাপারটা মেরে বা বকে বা লজ্জা দিয়ে এটা ঠিক করাতে পারবেন না। আপনি প্লিজ জানুন যে ওর লার্নিং ডিসেবিলিটি আছে, নাকি ওর মনোযোগের অভাব আছে, নাকি ও এমনিই পড়ে না। এই জিনিসটা বুঝে ওইটার উপর ফোকাস করবেন। ইনশাল্লাহ আপনার বাচ্চার এবং আপনাদের একটা সুন্দর পারিবারিক সম্পর্ক তৈরি হোক, এই আশাই আমরা করি। হ্যাঁ, এবং এই আশা করি আমরা আজকে শেষ করব। ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমরা প্যারেন্টিং নিয়ে আরো অনেক কথাবার্তা হয়তো অন্য কোনো দিন বলবো ইনশাল্লাহ। তো আপনারা যারা আজকে ভিডিওটি দেখলেন তাদের জন্য একটা কথা, যে যারা আপনাদের পরিচিত বাবা মা হবেন, বাবা মা হয়েছেন, তাদের সাথে কিন্তু আপনারা ভিডিওটি শেয়ার করতে পারেন। তাছাড়া আমরা শুধু বাচ্চাদের না, INDR থেকে আমরা মেন্টাল হেলথ রিলেটেড বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে, সাইকোলজিক্যাল বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে আমরা নিয়মিত কথা বলছি। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকুন। সবাই শারীরিক এবং মানসিকভাবে ভালো থাকুন। আল্লাহ হাফিজ।